পদ্মা সেতু রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু নির্মাণ, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, দায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100টি ইকোনমিক জোন, 560টি মডেল মসজিদ, 1681টি মাদ্রাসা ভবন নির্মাণ, কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশের উন্নতিকরণ, রোহিঙ্গাদের আশ্রয়দান, সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়কগুলোকে 4, 6 ও 8 লাইনে উন্নীত করা, এশিয়া হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার, নদী ভাঙন রোধ, শ্রমিকের মজুর বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্তদের ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামদের মাসিক ভাতা, বাসস্থান, বৈশাখী ভাতা, ডিজি কার্ড, আরো অজস্র। আমার দম কুলাচ্ছে না এগুলো পড়তে। আজকের ভিডিওটা একটা প্রশ্ন দিয়ে শুরু করতেছি। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এক্সপ্রেসওয়ে, রাডার, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই সব কি শেখ হাসিনা তার বাবার টাকায় করছে? এই প্রশ্নটা আজকাল অনেকেই করে। কেউ ঠাট্টা করে করে, কেউ ট্রল করে করে, কেউ বা নিজেকে অনেক জ্ঞানী মনে করে এই প্রশ্নটা করে ফেলে। কিন্তু সত্যি কথা হইল, এই প্রশ্নটাই প্রমাণ করে দেয় আমরা এখনও রাষ্ট্র কিভাবে চলে সেটাই অনেকে বুঝি না। তাই আগে বুঝতে হবে একটা রাষ্ট্র কিভাবে ফাংশন করে। চলেন দেখি রাষ্ট্র কেমনে ফাংশন করে। রাষ্ট্র চলে জনগণের অর্থে, করের টাকায়, ভ্যাটে, শুল্কে, বাজেটে। কিন্তু শুধু টাকা থাকলেই রাষ্ট্র চলে না। রাষ্ট্র চালাইতে লাগে নেতৃত্ব, যে জানে কোন টাকাটা কোথায় খরচ করতে হবে, কোন প্রকল্প আগে হবে, আর কোন সিদ্ধান্ত ভবিষ্যৎ বদলাবে। একটা উদাহরণ দিয়ে বুঝা দেই। ধরেন একটা পরিবারের হাতে 50,000 টাকা আছে। কেউ সেই টাকা দিয়ে ঋণ শোধ করে, বাচ্চার পড়াশোনা চালায়, ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। আবার কেউ সেই একই টাকা অপচয় করে দেনায় ডুবে যায়। টাকা কিন্তু একই, কিন্তু ফলাফল আলাদা, কারণ ব্যবস্থাপনা ছিল আলাদা। রাষ্ট্রও ঠিক তেমন। এখন কথা হইল, শুধু সম্পদ বা টাকা থাকলেই কি উন্নয়ন হয়? না, শুধু সম্পদ বা টাকা থাকলেই দেশ আগায় যায় না। নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কঙ্গো, এই দেশগুলোর দিকে দেখেন। তেল আছে, খনিজ আছে, কিন্তু নেতৃত্ব নাই, প্রতিষ্ঠান নাই, তাই উন্নয়নও নাই। রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুয়ামা বলছেন, শক্তিশালী প্রতিষ্ঠান ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব না। মানে টাকা থাকলেই হয় না, দরকার নেতৃত্ব, প্রতিষ্ঠান আর সঠিক পরিকল্পনা। এখন আবার প্রশ্ন হইল, শুধু নেতৃত্ব থাকলেই কি দেশ উন্নত হয়? এই প্রশ্নের উত্তরও হইল না। যেন তেন নেতৃত্ব দিয়ে দেশ কখনোই উন্নত হয় না। চাই যোগ্য নেতৃত্ব। যেমন আমাদের পদ্মা সেতুর সময় যখন ওয়ার্ল্ড ব্যাংক সরে গেল, অনেকে বলছিল এই প্রকল্প আর হবে না, কিন্তু সিদ্ধান্ত আসলো নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করা হবে। এখানে শুধু অর্থ ব্যাপার ছিল না, এখানে ছিল রাজনৈতিক সাহস। আজ তাই পদ্মা সেতু মানে দক্ষিণাঞ্চলের অর্থনীতি, সময় বাঁচানো, ব্যবসা বাড়ানো, বিনিয়োগের সুযোগ, জাতীয় আত্মবিশ্বাস। এখন কথা হইল, শুধু রাস্তাঘাট হইলেই কি উন্নয়ন সম্পূর্ণ হয়? আরও লাগে নিরাপত্তা। আধুনিক যুগে আকাশ প্রতিরক্ষা খুবই জরুরি। বিশ্বের শক্তিশালী দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষার দিকে সব থেকে বেশি নজর দেয়, কারণ রাষ্ট্র যদি নিজের আকাশ সীমার নজরদারি ঠিক করতে না পারে, তাহলে উন্নয়নও ঝুঁকিতে পড়ে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক রাডার সংযোজনের মাধ্যমে নতুন সক্ষমতা তৈরি হয়েছে। যদিও আজকে শেখ হাসিনা ক্ষমতায় নাই, কিন্তু তার সরকারের সময় নেওয়া সিদ্ধান্ত, পরিকল্পনা ও আন্তর্জাতিক চুক্তির ফলেই এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। 2017 সালে ফ্রান্সের সঙ্গে প্রায় 941 কোটি টাকার চুক্তির আওতায় এই অত্যাধুনিক রাডার ব্যবস্থা আনা হয়, যার কভারেজ প্রায় 463 কিলোমিটার পর্যন্ত। মানে শুধু বাংলাদেশের আকাশ সীমা না, সীমান্ত ঘেঁষা বিস্তীর্ণ অঞ্চলও নজরদারির আওতায় আসছে। এটাই রাষ্ট্রীয় দূরদর্শিতা, কারণ উন্নয়ন মানে শুধু ব্রিজ না, এখানেও আছে নেতৃত্বের গুণাবলী, দূরদর্শী সিদ্ধান্ত, প্রযুক্তি বিনিয়োগ, নিরাপত্তা অগ্রাধিকার, ভবিষ্যৎ হুমকি বিবেচনা। শুধু কি উন্নয়ন করলেই হবে? উন্নয়ন করলে সাথে সাথে সেটার সর্বোচ্চ আউটপুট নিশ্চিত করাও জরুরি। এজন্য চাই সঠিক ব্যবস্থাপনায় নাগরিক জীবনকে গতিশীল করা। যানজট, সময় অপচয়, কর্মঘণ্টা নষ্ট, জ্বালানির অপচয়, নগর অর্থনীতির স্থবিরতা,
একটা শহর যদি জ্যামে আটকে থাকে তাহলে অর্থনীতিও আটকে যায়। শেখ হাসিনা সরকার বাংলাদেশে মেট্রো রেল বানাইছে। এইটা নগরবাসীর জীবন যেমন গতিশীল করছে, তেমনি সাথে সাথে নগর অর্থনীতিও গতিশীল হয়েছে। এই মেট্রো রেলও কিন্তু জনগণের টাকাতেই হয়েছে, কিন্তু পেছনে কাজ করছে সঠিক নেতৃত্ব আর সঠিক পরিকল্পনা। এই যুগে আইসা শুধু বর্তমান নিয়ে ভাবলেই কিন্তু চলবে না, রাষ্ট্র চালাইতে গেলে ভাবতে হবে ভবিষ্যৎ নিয়ে। একটা দেশ তখনই উন্নত হবে যখন তার বিদ্যুতের সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকবে। এটার ব্যবস্থা কে করবে? এটার ব্যবস্থাও সরকারই করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারই উদাহরণ। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের কাতারে প্রবেশের পথে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি খাতের জন্য এক ঐতিহাসিক প্রকল্প। 1 দশকের নির্মাণ, জটিল কারিগরি ধাপ, আন্তর্জাতিক মান যাচাই শেষে কমিশনিং লাইসেন্স পাওয়া গেছে। প্রাথমিকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় 2027 সালের মধ্যে 2টি ইউনিট থেকে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে, যার প্রকল্প ব্যয় প্রায় $12.65 বিলিয়ন। এই প্রকল্প নিয়েও কিন্তু বিরোধিতা কম হয় নাই। চলেন একটা ভিডিও দেখে আসি। এখন কথা হইল, শেখ হাসিনা কি এই প্রকল্প নিজের টাকায় করছেন? না, করেন নাই। এর পেছনেও ছিল সঠিক পরিকল্পনা, দৃঢ়তা, কূটনৈতিক তৎপরতা আর লক্ষ্য অর্জনের প্রবল আকাঙ্ক্ষা। তাই এটা শুধু বিদ্যুৎ না, এটা জ্বালানি নিরাপত্তা, শিল্পায়নের শক্তি, প্রযুক্তিগত সক্ষমতা, দীর্ঘমেয়াদী অর্থনীতি। বিশ্বের অন্যান্য দেশগুলা যারা উন্নত হয়েছে তারা আসলে কিভাবে হয়েছে, চলেন দেখি চীন কি করলো। চীন একসময় দরিদ্র দেশ ছিল। তারপর আসলেন দেং জিয়াওপিং। তিনি বললেন, বিড়াল কালো না সাদা সেটা গুরুত্বপূর্ণ না, ইঁদুর ধরতে পারে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। মানে স্লোগান না, ফলাফলটাই মূল। তিনি শিল্পনীতি নিলেন, বিদেশি বিনিয়োগ আনলেন, রপ্তানি বাড়ালেন, বন্দর বানালেন, রেল বানালেন। আর আজকে চীনের দিকে তাকায় দেখেন, চীন আজকে বিশ্বের পরাশক্তি। আপনার শুধু বিপুল জনসংখ্যা থাকলেই হবে না, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। চীন দেখাইলেও নেতৃত্ব কি করতে পারে। এবার চলেন দেখি গণতান্ত্রিক কাঠামোতে ভারত কিভাবে উঠল। ভারত একটা সময়ে দারিদ্র্য পীড়িত দেশ ছিল। আজ বিশ্বের 4র্থ বৃহৎ অর্থনীতির দেশ ভারত। কেন? অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাতে উন্নয়ন, সামরিক খাতকে শক্তিশালীকরণ, ডিজিটাল বিপ্লব, ধারাবাহিক রাষ্ট্রীয় লক্ষ্য। এখন প্রশ্ন হইল, চীন ভারত তো আয়তনে বড়, তাদের জনসংখ্যাও বেশি, তাহলে ছোট কোনো দেশ হইলে কি সেই দেশ উন্নত হইতে পারে না? সিঙ্গাপুর একটি ছোট্ট দেশ, প্রাকৃতিক সম্পদও কম, তবুও সিঙ্গাপুর ধনী রাষ্ট্র। কারণ লি কুয়ান ইউ বুঝতে পারছিলেন, সুশাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ, শিক্ষা, বন্দর অর্থনীতি, দক্ষ প্রশাসন, এগুলো করা গেলেই দেশকে উন্নত করা সম্ভব। এখন সিঙ্গাপুরের দিকে তাকায় দেখেন, সিঙ্গাপুর উন্নয়নের উদাহরণ হয়ে দাঁড়াইছে। এখন কথা হইল, শুধু সরকার থাকলেই কি উন্নয়ন হয়? না, শুধু সরকার থাকলেই উন্নয়ন হয় না। সরকার ব্যর্থ হয় ভুল সিদ্ধান্তে, দুর্নীতিতে, অদক্ষতায়, পরিকল্পনার অভাবে। আবার সরকার সফল হয় সঠিক নীতিতে, সাহসী সিদ্ধান্তে, নেতৃত্বের ধারাবাহিকতায়। তাহলে বাপের টাকায় করছে কথাটা কেন ভুল? বাপের টাকায় করছে কথাটা এই কারণেই ভুল, কারণ টাকাটা জনগণের। কিন্তু সেই টাকা দিয়ে ইতিহাস গড়া বা অপচয় করা সেটা নির্ভর করে নেতৃত্বের ওপর। ভুল ত্রুটি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু বড় প্রকল্পগুলো রাষ্ট্রীয় সক্ষমতার উদাহরণ। শেখ হাসিনার সরকার রাস্তাঘাট, শত শত ফ্লাইওভার, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসা, আশ্রয়ন প্রকল্প, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সব খাতে উন্নয়ন করছে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার 2 বছর পরে আইসাও শেখ হাসিনার মজুত করা খাদ্য এখনও দেশের জনগণ পাচ্ছে। এগুলো সবই ছিল জনগণের টাকায়, কিন্তু নেতৃত্বে ছিল পরিকল্পনা, অর্থের সঠিক ব্যবহার, দৃঢ় সিদ্ধান্ত আর নির্ভুল দিক নির্দেশনা। একজন নেতা জনগণের টাকায় সেতু বানাইতে পারে, আর একজন নেতা একই টাকা হারায় ফেলতে পারে। যারা বলেন বাপের টাকায় করছে, তাদের একটা প্রশ্ন করতে চাই,
ধরেন একটা সরকার ব্যর্থ হইল, তাহলে কি বলবেন ওই সরকার প্রধানের বাপের টাকা ছিল না বলেই সে ব্যর্থ হয়েছে? একটা ভিডিও দেখি চলেন। বাংলাদেশের ইলেকশনই হতে দেবে না, এর পরের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না। তবে দেবে, আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। যদি জনগণ চায় ক্ষমতার জন্য আসবো না। ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। চক্রান্ত এখনো আছে, বাংলাদেশেরও একটা অংশ নিয়ে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে। আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আমেরিকার ঘাঁটি করতে দিতেন, তাহলে ইরান বাংলাদেশের কি অবস্থা করত একবার ভাবেন তো। ভাবার দরকার নাই, শুধু মধ্যপ্রাচ্যের যেসব দেশে আমেরিকার ঘাঁটি আছে সেই দেশগুলোর দিকে তাকান, উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। শেষ কথা হইল, কেউ নিজের বাবার টাকায় দেশ গড়ে না, কিন্তু কেউ এমন নেতৃত্ব দেয় যা দেশের ভাগ্য বদলে দেয়, নিরাপত্তা গড়ে, বিদ্যুৎ আনে, সেতু বানায়, ভবিষ্যৎ তৈরি করে। আর কেউ শুধু কমেন্ট করে, কিন্তু ইতিহাস কমেন্ট মনে রাখে না, ইতিহাস কাজকে মনে রাখে।